৩২ বছর পর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ভোট গ্রহণ আগামী ৩১ জুলাই। তফসিল ঘোষণা করলেন উপাচার্য। যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সব সময়, না রাখা আত্মঘাতী। সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে সরকারের উচিত ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, বললেন নাহিদ। আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা এনসিপি নেতাদের। হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে পতিতরা। অভিযোগ মির্জা ফখরুলের। অধিকার রক্ষায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। এবং জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেল তদন্ত সংস্থা। জয়, পুতুল, রেহানা ববির প্লট ও সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। তিনি জানান, ৩২ বছর পর আগামী ৩১ জুলাই ভোটের দিন ঠিক রাখা হয়েছে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। গত কয়েকদিন ধরেই জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে বেশ কয়েকটি সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশে এবং অংশগ্রহণমূলকভাবে যদি সম্পন্ন করতে পারি, আমাদের পুরো বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আমাদের কাছ থেকে দিক নির্দেশনা পাবে। প্রধান উপদেষ্টা বলেছেন, যুদ্ধে আপত্তি থাকলেও বিশ্ব পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। এজন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। কুর্মিটোলায় AK খন্দকার বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শন শেষে একথা বলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আধুনিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান অধ্যাপক ইউনুস। বুধবার সকাল 11:30টার পর কুর্মিটোলা বীর উত্তম AK খন্দকার বিমান ঘাঁটিতে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনীর একটি চৌকস দল। এরপর বিমান বাহিনীর মহড়া পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। শত্রুর হামলা মোকাবেলা করে কিভাবে আকাশপথে পাল্টা আঘাত হানতে হয় তার মহড়া দেন বিমান সেনারা। এ সময় MiG-29 সহ অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো যুদ্ধক্ষেত্রের মতো মেলে ধরে নিজেদের। চলে প্যারা কমান্ডোদের নানা কসরত। শুধু তাই নয়, স্থলপথে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণের রণকৌশলও প্রদর্শন করা হয় সেখানে। প্রধান উপদেষ্টা গভীর মনোযোগ দিয়ে উপভোগ করেন বিমান বাহিনীর বার্ষিকই মহড়া। পরে সংক্ষিপ্ত এক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নিজে যুদ্ধবিরোধী হলেও যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। এই অবস্থায় প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগ উপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান ডক্টর ইউনুস। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার,
সারফেস টু এয়ার মিসাইল ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। এ সময় পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিমান বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি বিতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বলেন, সবার সহযোগিতা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব। দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। 2024 সালের আগস্ট সেপ্টেম্বরে বন্যা আঘাত হানে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায়। বন্যার পরে পুনর্বাসনের আওতায় 4 জেলায় 300 ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বুধবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত এসব ঘরের চাবি ভার্চুয়ালি হস্তান্তর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমি খুবই আনন্দিত, কারণ আমি একটা উন্নত মানের ঘর পেয়েছি। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দুর্যোগে সবসময়ই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোনো কাজ দেয়, আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পূর্ণ করে দেব। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সরকারের দায়িত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সময়ে প্রকল্পের টাকা লোড হলেও এবার নির্ধারিত বাজেটের অর্ধেক টাকায় মানসম্মত কাজ হয়েছে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটা একটা আনন্দের খবর। আমরা সহযোগিতা ও সহমর্মিতার ধারা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আর বন্যার্তদের সহযোগিতায় আগামীতেও সরকার সহায়তা অব্যাহত রাখবে বলে জানান প্রধান উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে ত্রাণ পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে নাহিদ বলেন, সংস্কার ও বিচারের দাবিতে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মাঠ পর্যায়ে ঐক্য করতে রাজি এনসিপি। তবে নির্বাচন প্রশ্নে জোট গঠনে তার দল আগ্রহী নয়। সংস্কার ও নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক দলের সঙ্গে বৈঠক করছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই ধারাবাহিকতায় বুধবার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠকে বসে এনসিপি। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাখাইনে করিডোর প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল। বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পরেই নির্বাচন চান তারা। যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। একই দিন দুপুরে বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে আরেক দল গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও বিচার নিয়ে ঐক্য করতে প্রস্তুত হলেও নির্বাচন প্রশ্নে জোট গঠনে আগ্রহী নয় এনসিপি। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার দেখতে চায় তার দল। আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সেই বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড,
এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদিন মিরপুরে গণসংযোগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে সম্পর্কে সজাগ থাকবে এনসিপি। আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী 2 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। একই দিন বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের দেখামাত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। এই খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে পতিতরা ফায়দা হাসিলের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, বিভাজন ভুলে নতুন দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। গত 15 বছর আওয়ামী লীগ সরকার মানুষকে ভোট দিতে দেয়নি দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ তাদের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায়। দেশের মানুষ বিএনপিকে ভোট দিক আর না দিক, জনগণের অধিকার রক্ষায় তাদের পাশে আছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দিনের সফরে নিজ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদরের বড়গাঁ ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে ষড়যন্ত্রকারীরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, বিভাজন করে দেশে অস্থিরতা তৈরি করতে দেয়া হবে না। এখানে তো কিছু লোক বসে আছে এই জন্য এই গোলমাল লাগাবে আমাদের ভাই বোনদের মধ্যে, ভাইদের মধ্যে, যাতে তাদের ফায়দা হাসিল হয়। ওই ফায়দাটা আমরা হাসিল করতে চাই না। আসুন আমরা নিজেদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করি, আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ শিগগিরই নির্বাচন চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ বিএনপিকে ভোট দিক আর না দিক, অধিকার রক্ষায় সবার পাশে থাকবে তার দল। আমরা যেটা চাচ্ছি যে একটা নির্বাচন যারা হয়, নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে পারি। যে সরকার থেকে গঠন হোক ওটা তো আমাদের সরকার হবে, তাই না? জনগণের সরকার হবে। আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন যাই আসে না, কিন্তু আপনাদের পাশে আমরা আছি। আপনাদের যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এর আগে সকালে মাদার তেরেসা স্কুলে শিক্ষার্থী ও খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সরকারের ভুল নীতির কারণে কিছু কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক্ষেত্রে কর্মী ছাঁটাই কিংবা প্রতিষ্ঠান বন্ধ নয়, প্রয়োজনে প্রশাসক নিয়োগ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী জানান, বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দিবসের সমাবেশ করবে বিএনপি। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে তাদের বিচার করুন। এটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি। আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন, দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিকদের তারা যেন ছাঁটাই না হয়। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 227 মামলায় অন্তত 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন। হাসিনার এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 মের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে ফাঁস হওয়া ফোনালাপের আরেক প্রান্তে থাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের কাছেও। চিফ প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনার বক্তব্য পুলিশ, সাক্ষী ও বিচারের জন্য হুমকি।
গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখানে বসেই একের পর এক মন্তব্য করে আসছেন তিনি। যদিও ভারতকে অনুরোধ করা হয়েছিল তাকে থামাতে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। গত বছরের অক্টোবরে শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়। ফাঁস হওয়া ফোনালাপের আরেক প্রান্তে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুল। ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ২২৭ মামলায় অন্তত ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি। আমার তো গোবিন্দগঞ্জ কেন, আমার তো সারা বাংলাদেশে ২২৭টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার এই মন্তব্যকে বিচারের হুমকি হিসেবে মনে করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ফরেনসিক পরীক্ষায় বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে সংস্থাটি। শুনানি শেষে ১৫ মের মধ্যে এই দুজনের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। শেখ হাসিনার বিচার কবে শুরু হবে জানতে চাইলে তাজুল ইসলামের কৌশলী জবাব, খুব শিগগিরই ইতিবাচক ফলাফল দেখা যাবে। শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহজেই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এদিন সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন শুনানি হয়। স্বামীর অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন জানালে ট্রাইব্যুনাল পরামর্শ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে। এদিকে জুলাই আগস্টে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ ৮ জনের বিরুদ্ধে। অন্যদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার হওয়া ২ পুলিশ কর্মকর্তাকে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, ববি ও আজমিনার প্লট সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ভারতের আদানির বিদ্যুৎ আমদানি চুক্তিতে $40 কোটি কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। 2023 সালের 9 মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকেই আমদানি করা এ বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়, আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক কর অব্যাহতির সুযোগ করে দেয়। এনবিআরের তদন্তে উঠে আসে 2024-25 অর্থ বছরের জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের বিপরীতে $39 কোটি বেশি শুল্ক কর ফাঁকির বিষয়টি। অভিযোগ আমলে নিয়ে এই দুর্নীতির আদ্যপ্রান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিকে প্রতিনিয়ত বের হচ্ছে শেখ পরিবারের সম্পদের নতুন নতুন ফেরিস্তি। নতুন করে সাইমা ওয়াজেদ পুতুলের নামে পাওয়া গেছে রাজধানী বারিধারায় প্রায় 5 কোটি টাকা মূল্যের প্লট। এছাড়া শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আজমিনা সিদ্দিকের নামে খুলনার দিঘিলিয়ায় জমি এবং শেখ রেহেনার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা 19% জমির সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদ আদালতে জব্দের আবেদন করলে আদালত মঞ্জুর করে প্রশাসক নিয়োগের নির্দেশনা জারি করেন। 6 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 90 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সড়ক যেন চাঁদা আদায়ের স্বর্গরাজ্য। শপিং মল থেকে শুরু করে মূল সড়ক সর্বত্রই চলছে পার্কিংয়ের নামে চাঁদা আদায়ের মহোৎসব। বেশিরভাগ সময়ে এই চাঁদা আদায় হচ্ছে সিটি কর্পোরেশনের নামে, সিটি কর্পোরেশনের রিসিট দিয়েই। যদিও এসব বিষয়ে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মোবারক হোসেন শুভ ও আশরাফুল ইসলামের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ।
সড়কে গাড়ি রাখা হয়েছে, এটাই যেন টাকা হাতানোর মোক্ষম সুযোগ। যাত্রাবাড়িতে দিনে দুপুরে পিকআপ চালককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে রীতিমতো জিম্মি করে টাকা আদায় করার দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরা। দক্ষিণ সিটি কর্পোরেশনের নথি বলছে, যাত্রাবাড়ি থানা থেকে শনির আক্তার ক্যাবেক্স সিএনজি পাম্প পর্যন্ত 180টি গাড়ি পার্ক করা যাবে। সিটি কর্পোরেশন এই এলাকায় বরাবরই ইজারা দিয়ে থাকে, কিন্তু মাঠের চিত্র ভিন্ন। 5 আগস্টের পর নতুন করে ইজারা পায়নি কেউই, যদিও টাকা তোলা হচ্ছে প্রতিদিনই। 180টি গাড়ি রাখার জায়গা ছাপিয়ে সব ধরনের যানবাহন পার্কিং করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কি জন্য নিছে আপনার কাছে চাঁদা? দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে টাকা তুলছে পদ্ম ট্রেডিং কোম্পানি, তবে রশিদে কোথাও পদ্ম ট্রেডিং কোম্পানির ঠিকানা বা মোবাইল নম্বর নেই। লোড আনলোড 150 টাকা নেয় এরা, আর যদি কেউ কইব তার প্রতিবাদ করতে যায়, পরের দিন এই যে আপনি মিডিয়া আপনি দেখছেন, পরশু দিন আবার দেখতে লয়ে যাব লোক। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে ওই যে আপনার রিক্সা ভ্যান মাল নিয়ে গেলেই, মানে মাল থাকলেই আপনারা স্লিপ একটা ধরাই দিয়ে টাকা নেয়। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ, এই ভাই না সেই ভাই, ওই ভাই না ওই ভাই। থানায় যোগাযোগ করলাম, থানায় বলছে যে আপনি স্লিপ 2টা দিয়ে যান। আমি থানায় ডিউটি অফিসারের কাছে মানে লিখিত দিয়ে আসছি, আর ওই স্লিপ 2টা দিয়ে আসছি তাদের। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। শুধু যাত্রাবাড়ি নয়, পুরো রাজধানীর বিভিন্ন শপিং মল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে চলছে এই চাঁদাবাজি। এবার নজর দেওয়া যাক গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের দিকে। দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য বলছে, ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেসমেন্টে সিটি কর্পোরেশন ইজারা দিয়ে থাকলেও সেই ইজারা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। কিন্তু সেই বেসমেন্ট ছাপিয়ে মূল সড়কে অর্থাৎ সিটি কর্পোরেশনের পেছনের সড়কেও এই পার্কিং চলে এসেছে, আর যার কারণে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর এই সবই হচ্ছে কর্তৃপক্ষের নাকের ডগায়। কত টাকা দেওয়া লাগে? জিপি কত? 400 টাকা পার ডে, মাস চুক্তিতে। অবশ্য এই চাঁদা তোলাকে বৈধতা দিতে চান ফুলবাড়িয়ার পরিবহন নেতারা। লাইনম্যান না থাকে তাহলে গাড়িটা ব্লক হয়ে যাবে, রাস্তাটা ব্লক হয়ে যাবে। লাইনম্যানগুলা গাড়িগুলো নিয়ন্ত্রণ না করতে আমরাও গাড়ি চালাইতে পারবো। গাড়ি করতে কেউ 10 টাকা দিতেছে, কেউ 20 টাকা দিতেছে, বেতন বুঝায়। এসব বিষয়ে অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। অন্যদিকে লোকবল সংকটের দোহাই দিয়েছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা। সিটি কর্পোরেশন থেকে যে ইজারা কার্যক্রম না হয় তার নির্দিষ্ট জায়গার মধ্যে সে নিবে। কার্যাদেশ যখন দেওয়া হয় তাকে ওই জায়গাটা বুঝে দেওয়া হয়। এর বাইরে যদি কেউ যায় সেটা সম্পূর্ণভাবে অন্যায়, অবৈধ। অনেক ক্ষেত্রে অনেকে বলে চাঁদাবাজির কথা বলে, একদম স্ট্রেট সেটা। যতটুকু এখানে সামর্থ্য আছে পুরো সামর্থ্য দিয়ে আমরা কিন্তু আমাদের কাজটা করে যাচ্ছি। সাধারণত দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর 26টি স্পটে পার্কিং এর জন্য ইজারা দেয়, তবে 5 আগস্টের পর এখন পর্যন্ত মাত্র 10টি স্পটে ইজারা কার্যক্রম চলছে, যদিও চাঁদা তোলা হচ্ছে অন্তত শতাধিক স্পট থেকে। মাহাদ ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনুস বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে দেশের বন্দরগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। যে ধরনের বিনিয়োগ হাবের কথা বলা হচ্ছে তা বাস্তবায়ন করতে হলে দেশের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের শুল্ক নীতির জেরে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন দেশের ব্যাংক খাতের ব্যাপক সংস্কারের প্রয়োজনের কথা তুলে ধরেছেন ব্যবসায়ী নেতারা। সংস্কার কার্যক্রম চলমান উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানাচ্ছেন, দ্রুতই পরিবর্তন দৃশ্যমান হবে। বুধবার রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার আয়োজিত সংলাপে এসব আলোচনা উঠে আসে। করোনা পরবর্তী ক্ষত কাটিয়ে না উঠতেই ট্রাম্পের নতুন শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকেই হুমকির মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন কার্যকর অর্থনৈতিক সংস্কার। বুধবার ইন্টারন্যাশনাল চেম্বার আয়োজিত সংলাপে আরও বলা হয়, রাজনৈতিক পট পরিবর্তনে ব্যাংক খাতের উন্নয়ন চলমান থাকলেও ঋণমান কমে যাওয়া উদ্বেগের। Our significant development
have been imposition of additional tariffs by the United States. Such measures, if fully implemented, could exert a considerable pressure on the Bangladesh banking sector. সংলাপে ট্রাম্পের শুল্ক নীতি ইস্যুতে করণীয় নির্ধারণে আলোচনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। And I will request our honorable president Mr. Mahabur Rahman, please convey a meeting very shortly with all business community along with the government to educate the government what is the consequence might happen if tariff does not withdrawn after 3 months. ব্যাংক খাতের উন্নয়নে গ্রাহক নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের সমন্বয়ের কথা উঠে এসেছে সংলাপে। এ বিষয়ে আশ্বস্ত করেন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি। If we really work together, interact with each other, I am sure we will be able to cope up the changes we are expecting in our banking sector pretty soon. I just ensure you we have taken some reform activities, some transformational activities. I think you will see this result in a very short time. ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পুঁজিবাজারের দিকেও নজর দেওয়ার কথা বলেন আলোচকরা। পলিসি মেকার ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত লক্ষ্যমাত্রার 2 মাস আগেই গ্যাসের মেয়াদ উত্তীর্ণ সব দেনা পরিশোধ করেছে পেট্রোবাংলা। বুধবার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় মোট দেনা ছিল 737 মিলিয়ন মার্কিন ডলার বা 8,702 কোটি টাকা। বকেয়াসহ এ পর্যন্ত পরিশোধ করা হয়েছে 45,253 কোটি টাকা। এর ফলে পেট্রোবাংলার কাছে বহুজাতিক কোম্পানি শেভরন ও তাল্লো, এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি ও কিউটি, স্পট মার্কেট সহ গ্যাস খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মেয়াদোত্তীর্ণ কোনো পাওনা নেই। সৌদি অংশের কারিগরি ত্রুটির কারণে এখনও ভিসা হয়নি 19,500-এরও বেশি হজযাত্রীর। সরকারের পক্ষ থেকে ডিও লেটার দেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এদিকে হজযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি প্রকাশ করেছেন 13টি ফ্লাইটের যাত্রীরা। বুধবার দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা করার কথা ছিল এই দম্পতির। তবে স্বামীর ভিসা না হওয়ায় পবিত্র যাত্রায় বিরতি টানলেন স্ত্রীও। মহান আল্লাহর ঘরে কবে কখন কোন ফ্লাইটে যেতে পারবেন তা নিয়ে এখন শঙ্কায় দুজনেই। আজকে এমন আশা হতো বুঝতে পারিনি। এখন আল্লাহর কাছে কিছু বলার নেই, যেমন আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করুন। শনিবারে 26 তারিখে আমাদের বিমানের টিকিট দেয় যে আমাদের আজকে 2টার দিকে ফ্লাইট, তো তারপরেতে বলে ওই টিকিটের সাথে ভিসা আসে নাই। এখন পর্যন্ত মোট যাত্রীর 77 ভাগের ভিসা সম্পন্ন হলেও বাকি রয়ে গেছে 19,500-এরও বেশি হজ যাত্রীর ভিসা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সৌদি আরবের হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রমে নতুন সফটওয়্যারে হালনাগাদ করায় তথ্যগত গড়মিলে ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে দ্বিতীয় দিনে সর্বোচ্চ 13টি ফ্লাইটের যাত্রীদের অধিকাংশের কণ্ঠে ছিল স্বস্তির সুর। আল্লাহ সবাই আল্লাহ কবুল করে। আমাদের হাজি ক্যাম্পের সেবা ভালোই, মোটামুটি ভালোই। আমরা পবিত্র হজ পালনের জন্য যাচ্ছি। আমরা আমাদের নিজেদের আত্মীয় স্বজন তথা গোটা দেশবাসীর জন্য আমরা দোয়া করব। আগের চেয়ে অনেকটা ভালো এবং নিরাপদে আমরা সাশ্রয় সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি। হজ অফিস বলছে, ভিসা জটিলতা নিরসনে ডিও লেটার দেওয়া হয়েছে সৌদি সরকারকে। শিগগিরই কাটবে জটিলতা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে একটি ডিও লেটার প্রেরণ করেছেন। তারা তাদের আইটি টিমকে নিয়ে বসেছেন এবং যাতে করে কোনো ভিসা যাতে আটকে না যায় সেজন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন। আগামী 31শে মে পর্যন্ত যে হজ ফ্লাইটগুলো পরিচালিত হবে, আমরা আশা করছি যে সবগুলো ফ্লাইটই ইনশাআল্লাহ সময় মতো হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবেন। হজযাত্রার শেষ সময়ে যেন জটিলতা তৈরি না হয়, তাই এখনই সৌদি আরবের কাছে ন্যূনতম 20টি স্লট নেওয়ার পরামর্শ হজ সংশ্লিষ্টদের। সিভিল এভিয়েশন অথরিটি সৌদি আরবে কমসে কম 20টি স্লট নতুন চেয়ে আবেদন করতে হবে। এখনই আবেদন যদি করা যায় তাহলে এই যে প্যাসেঞ্জারগুলো থাকলো এরা চলে যেতে পারবে। এবার 87,100 জন যাত্রীর বিপরীতে 3টি এয়ারলাইন্সের 234টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীর তুরাগ তীরে একটি হাউজিং এলাকায় অভিযান চালিয়েছে রাজুক। হাউজিং এলাকাটি রাজুকের অনুমোদনের বাইরে থাকায় নির্মাণাধীন ভবনগুলোর কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সাভারেও অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলে রাজুক।
রাজধানীতে ভবন নির্মাণে অনিয়ম যেন অনেকটা নিয়মে পরিণত হয়েছে। রাজুকের আওতার বাইরে ভবন নির্মাণ আর অঅনুমোদিত নকশার বাইরে ভবনগুলোর বিরুদ্ধে এবার শক্ত অবস্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। বুধবার তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা চন্দ্রিমা মডেল টাউন হাউজিং এলাকায় অভিযানে নামে রাজুকের একটি ভ্রাম্যমাণ আদালত। হাউজিং এলাকাটি রাজুকের অনুমোদনের বাইরে থাকায় নির্মাণাধীন ভবনগুলোর কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবনের কিছু অংশ ভেঙে ফেলে রাজুক। এদিকে এলাকাবাসীর অভিযোগ, এর আগেও রাজুক অভিযান চালিয়ে নির্দিষ্ট 2 থেকে 3টি ভবন ভেঙে চলে যায়। ভাঙা গড়ার খেলা না খেলে স্থায়ী সমাধান চান ভবন মালিকরা। আরো 2-3 বার আসছে, আইসা ওনারা এইভাবে 2-1টা বিল্ডিং এ টার্গেট করে আসে, ওইগুলো ভেঙে থুয়ে তারপর চলে যায়। আর কোনো কথা নাই, করলে সব সিরিয়ালি সবকিছু করবে। বিল্ডিং বন্ধের ক্ষেত্রে যদি ডিসিশন নিতে হয় সামগ্রিকভাবে সবার জন্য নিতে হবে, নট অনলি চন্দ্রিমা মডেল টাউন, নট অনলি আপনার একতা হাউজিং। এদিকে রাজুক বলছে হাউজিংটির যেসব সুবিধা থাকা প্রয়োজন তা না থাকায় এটির কোনো অনুমোদন দেওয়া হয়নি। অভিযানে 7টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এখানে ইতোপূর্বেই মোবাইল কোর্ট হয়েছিল, আমাদের বিল্ডিং ইন্সপেক্টর যারা আছেন তারাও প্রতিনিয়ত এগুলো পরিদর্শন করছেন, তাদেরকে কিন্তু জানানো হয়েছে। কোনো ভবনেরই নকশা প্রদর্শন করতে পারে নাই, কিন্তু আমরা এখানে মালিক পক্ষেরও কাউকে পাইনি, যার জন্য আমরা জেল বা জরিমানা করতে পারিনি। এদিকে সাভারেও একটি মোবাইল কোর্ট পরিচালনা করে রাজুক। দুপুরে সাভার সদর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অনুমতিবিহীন 4তলা নির্মাণাধীন ভবনের নকশার বাইরে নির্মিত অংশ ভেঙে ফেলা হয়। রাজুকের পরিসংখ্যান বলছে রাজধানীতে এখনও 3,328টি ভবন রয়েছে, যা নকশার অনুমোদনের বাইরে। তবে এর সংখ্যা বাড়বে বলে জানিয়েছে রাজুক। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে এবছর পবিত্র হজ যাত্রার প্রথম দিনে 4,000-এরও বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। প্রথম দিন 11টি ফ্লাইটে করে সৌদি পৌঁছান তারা। এবারের হজ ব্যবস্থাপনায় খুশি পবিত্র হজ পালনকারী যাত্রীরা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকালে 414 জন হজযাত্রী নিয়ে বিজি 3501 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির এবং হজ মিশনের কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা এবং হজ ও ওমরা মন্ত্রণালয়ের পরিচালকও। প্রথম দিন 11টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন মোট 4,518 জন হজযাত্রী। এর মধ্যে 3,702 জন নামেন পবিত্র মক্কায় এবং 826 জন মদিনায়। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে হজ পালন করবেন মোট 87,100 জন। ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ 5ই জুন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দ্বিতীয় দিনেও সৌদি আরবে গেছেন অনেক বাংলাদেশি মুসল্লি। এ পর্যন্ত 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 8,710 জন হজযাত্রী। তারা বর্তমানে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করছেন। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের আরও একটি প্রতিবেদন। সৌদি আরবের জেদ্দা ও মদিনা বিমানবন্দরে দ্বিতীয় দিনের মতো অবতরণ করেছে বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী বিমানগুলো। 2 দিনের 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 8,710 জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে জেদ্দা হয়ে পবিত্র মক্কায় অবস্থান করছেন 7,055 জন, আর মদিনা মনোয়ারায় পৌঁছেছেন 1,655 জন মুসল্লি। আমি যত ট্রাভেল করেছি আজকে মনে হচ্ছে বেস্ট সার্ভিস পেয়েছি। এবারের সার্ভিস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট। ভবিষ্যতেও যাতে আরো উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায়। বিমানের যে ব্যবস্থাপনা সেটা সত্যি আমাদেরকে খুবই মুগ্ধ করছে। দেশের যে মন্ত্রণালয়গুলো এবং অন্যান্য কর্মকর্তা এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আলহামদুলিল্লাহ সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট। সময় মতো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছতে পারছি। আশা করি বাকিটা সময় ঠিকভাবে চলতে পারবো। হজ মিশন, কনসুলেট এবং দূতাবাসের পক্ষ থেকে প্রতিনিয়ত মুসল্লিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে অংশ নিচ্ছেন 87,100 জন বাংলাদেশি। ধাপে ধাপে বিভিন্ন ফ্লাইটে তারা আসছেন সৌদি আরবে। ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হবে 5ই জুন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই জাতীয় নিরাপত্তা পর্ষদ
ঢেলে সাজালো নয়াদিল্লি। স্থানীয় সময় বুধবার মন্ত্রিসভা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এদিকে ভারতকে থামাতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টে যাচ্ছে নয়াদিল্লির নিরাপত্তার নীতির ছক। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা NSAB পুনর্গঠন করলেন নরেন্দ্র মোদী। দীর্ঘ 7 বছর পর পুনর্গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থলবাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। বোর্ডে ঠাঁই পেয়েছেন 2 প্রাক্তন পুলিশ কর্মকর্তা ও একজন সাবেক কূটনীতিকও। এই উপদেষ্টা বোর্ডের কাজ হলো ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ দেয়া, যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী, আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন অজিত দোভাল। চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন গুতেরেস দ্ব্যর্থহীনভাবে পেহেলগামের হামলার নিন্দা জানিয়েছেন, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে থামানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘকে। এদিকে পাকিস্তান প্রথমে ভারতে আক্রমণ করবে না, তবে জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরই মধ্যে ভারত সরকার প্রায় সব পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে, তাই অনেকেই আত্মারি সীমান্তে ভিড় করছেন। সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করেছে ভারত। একই সঙ্গে ভারত সরকার নিষিদ্ধ 2 কাশ্মীরি সংগঠনের বিষয়ে জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত এক গোয়েন্দাকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের গণমাধ্যম জানায় 2020 সালের শেষ দিকে মোসাদের হয়ে কাজ শুরু করেন মোহসেন লাঙ্গার নিশিন। 3 মাসের মধ্যে গুপ্তচর বৃত্তি ও অপারেশনাল প্রশিক্ষণ গ্রহণ করে প্রথম মিশনে অংশ নেন তিনি। 2 বছরেরও বেশি সময় ধরে ইরানের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সহায়তা করেন। এর মধ্যে IRGCর কর্নেল হাসান সাইয়াদ খোদাইর হত্যাকাণ্ড অন্যতম। কেবল তথ্য সরবরাহই নয়, যানবাহন ক্রয়, ফান্ড স্থানান্তর সহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি, যদিও আদালতে সব অভিযোগ স্বীকার করেছিলেন নিশিন। গভীর রাতে ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল 15 জনের। প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রায় 8 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বড়বাজারের একটি আবাসিক হোটেলে হঠাৎই আগুন লাগে। ভেতরে আটকা পড়েন অনেকে। আতঙ্কে ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন কেউ কেউ। এতে প্রাণহানির পাশাপাশি মারাত্মকভাবে আহত হন বেশ কয়েকজন। এছাড়া ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান কয়েকজন। প্রায় 8 ঘন্টার দীর্ঘ চেষ্টায় বুধবার ভোরে নিয়ন্ত্রণে আসে আগুন। চলে উদ্ধার অভিযানও। আহতদের কয়েকজনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে 2 শিশু ও 1 নারী রয়েছেন বলে জানা গেছে। নিহতদের বেশিরভাগই ভারতের অন্য রাজ্যের বাসিন্দা। ব্যবসায়িক কাজে তারা কলকাতায় এসেছিলেন। আগুনের ঘটনায় কলকাতা পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। बहुत सारे आवासी को दौड़ के नीचे निकल गए थे। एक डर के बारे में एक कूदे जिसका हाथ पांव टूट गया। गंभीर अवस्था में उन्हें हॉस्पिटल ले गया। कई आदमी धुआं में सफोकेटेड हुए। 5 आदमी को उनको भी अस्पताल में ले गया है। প্রত্যক্ষদর্শীরা জানান, ছতলা ভবনের এই আবাসিক হোটেলে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও তা কাজ করেনি। ঘিঞ্চি এলাকায় কিভাবে আবাসিক হোটেলের অনুমোদন পেল তা নিয়েও চলছে সমালোচনা। আত্মগোপনে রয়েছেন হোটেল মালিক। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। প্রশাসনের কাজ কিরকম আছে যে 14 জন এই শহরে, এই কলকাতা শহরে নিজের প্রাণ হারিয়েছে। কিছু নেওয়ার জন্য এসেছিল, কিছু দেওয়ার জন্য এসেছিল। এ রাজ্যে বেঁচে থাকাটা খবর,
মরে যাওয়াটা স্বাভাবিক ঘটনা। এদিকে আগুন নিয়ন্ত্রণে কলকাতা পৌর কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। এর আগেও কলকাতার বড়বাজার এলাকায় একাধিক আগুনের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন শহরে প্রচারপত্র বিতরণ করেছে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়। পূর্ব লন্ডনের শেডওয়েল জামে মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। প্রচারপত্র বিতরণের এই আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন সহ অনেকে। ভোটের জন্য, ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছে। বিগত স্বৈরাচারী খুনি হাসিনা সরকার বাংলাদেশের জন্য আয়ারল্যান্ডে জাতীয় যুব পুরস্কার 2025-এ দ্য প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেলেন এক বাংলাদেশি। দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগেন্সের কাছ থেকে এই পুরস্কার নেন তাহসিন ইবনে কামাল লাবিব। যুবকদের জন্য এটি আয়ারল্যান্ডের সর্বোচ্চ জাতীয় পুরস্কার। এর আগে কোনো বাংলাদেশি সম্মানসূচক প্রেসিডেন্ট স্বর্ণপদক পাননি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে 1985 সাল থেকে তৎকালীন প্রেসিডেন্ট প্যাট্রিক জে হিলারি কর্তৃক চালু করা হয় জাতীয় যুব পুরস্কার, যেটি আইরিশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল নামেই পরিচিত। এবার আয়ারল্যান্ডের জাতীয় যুব পুরস্কারে দ্য প্রেসিডেন্ট গোল্ড মেডেল অর্জন করেছেন বাংলাদেশের তাহসিন ইবনে কামাল। তিনি ঢাকার গুলশানের বাসিন্দা। আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অফ গলওয়েতে মেডিকেল ডিগ্রি নিতে পড়তে এসেছেন তিনি। এই পুরস্কারটি সর্বাঙ্গীন সাধারণত 25 বছরের কম বয়সীদের শিক্ষা, সমাজসেবা, নেতৃত্বমূলক কার্যকলাপ, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, সাহসিক অভিযানে অংশগ্রহণ ও ক্রীড়া কার্যক্রমের উপর ভিত্তি করে দেয়া হয় এই স্বর্ণপদক। এই পুরস্কার একজন তরুণের আত্মপ্রত্যয় ও বহুমাত্রিক গুণাবলীর স্বীকৃতি হিসেবেও প্রমাণ করে। তাহসিনের এই অর্জনে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও বেশ খুশি। গলা ইউনিভার্সিটি থেকে আপনার যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল ফর ইউথ পুরস্কার হিসেবে পাইছে, যে দ্যাট ইজ এটা আসলে আমাদের জন্য অনেক বেশি গর্বের বিষয়। একজন লিডারের মধ্যে যে গুণাগুণগুলো দেখতে পাওয়া উচিত বা আমরা নরমালি দেখতে চাই, তা আমি তাহসিনের মধ্যে দেখেছি। স্বর্ণপদক পাওয়ার পর সময় সংবাদের সাথে কথা বলেন তাহসিন ইবনে কামাল। এই অর্জন তিনি উৎসর্গ করেন সকল বাংলাদেশিকে। ভবিষ্যতে আরো সফল হওয়ার জন্য দোয়াও চান দেশবাসীর কাছে। কখনো আমি ভাবিও নি যে বাংলাদেশ থেকে এসে বিদেশের মাটিতে জাতীয় যুব পুরস্কার পাবো, এবং সেটা তার আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট থেকে। তো এটা একটা বড় অভিজ্ঞতা ছিল আমার জন্য। তাহসিন কামাল যেভাবে বাংলাদেশিদের গর্বিত করেছেন, সেভাবে আগামীর দিনে অনেক অনেক তাহসিন কামাল বেরিয়ে আসবে আয়ারল্যান্ডে, এমনটাই আশা এখানের বাংলাদেশিদের। আয়ারল্যান্ডের গলা ইউনিভার্সিটি থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে 3 দিনেই সাগরিকা টেস্ট জিতে নিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে 2 ম্যাচ টেস্ট সিরিজ 1-1-এ ড্র করল স্বাগতিকরা। তৃতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি ও 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা মিরাজ। সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। রান আউটে শেষ হলো জিম্বাবুয়ে সিরিজ। চট্টগ্রাম টেস্ট দাপটের সঙ্গে জিতল বাংলাদেশ। সিলেটের হারের লজ্জা তাতে একটু হলেও তো কমলো। অথচ মাত্র 3 দিনে এই টেস্ট শেষ হবার কথা হয়তো ভাবেননি খোদ ক্রিকেটাররাও। ব্যক্তিগত 16 রানে দিন শুরু করেছিলেন মিরাজ। চট্টলার মেঘলা আবহাওয়ায় সকালে ব্যাট করাটাও ছিল কঠিন। 89তম ওভারে জীবন পাওয়া মিরাজ প্রতিপক্ষকে এরপর আর কোনো সুযোগই দেননি। 4 ভিন্ন ব্যাটারের সঙ্গে 4টা ভিন্ন জুটি। টেইল এন্ডারদের নিয়ে এক প্রান্ত আগলে মিরাজের 4 বছরের অপেক্ষার অবসান। টাইগার সহ অধিনায়ক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। মাঝে তানজিম সাকিব 41 আর তাইজুল 20 রান করে দারুণ সঙ্গ দিয়েছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর 444, লিড 217 রানের।
বন্দরনগরীতে বল ঘুরছিল ডে 1 থেকেই। প্রথম ইনিংসে 227 রানে অল আউট হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তাই 200-র বেশি লিড নিয়ে ইনিংস ব্যবধানে জয়ের টার্গেটে টাইগাররা। 3 স্পিনারের টার্নে দিশেহারা আফ্রিকানরা। শুরুতে তাইজুল ম্যাজিক 3 বলে ফেরান 2 ব্যাটারকে। প্রথমে ওপেনার বেনেট, এরপর প্রথম ইনিংসে 50 করা ওয়েলস। ওই 2 উইকেট হারিয়ে চা বিরতিতে যায় অতিথিরা। স্কোরবোর্ডে 17 রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে তখনও দরকার 200। সাগরিকায় চা বিরতির পরেই ব্যাট করা সবচেয়ে কঠিন। তৃতীয় দিনেও একই চিত্র। বিরতি শেষে দ্বিতীয় ওভারেই শন উইলিয়ামসকে ফেরান নাইম হাসান। এরপর আরভিন কারেনের 47 রানের জুটি কিছুটা হলেও ব্যবধান কমিয়েছিল। তবে দিনটা যে ছিল মিরাজের। জিম্বাবুয়ে অধিনায়ককে দেখান সাজঘরের পথ। নিজের টানা 2 ওভারে তুলে নেন 3 উইকেট। সেখান থেকে পূরণ করেন 5 ওয়ান ম্যান শোতে বাংলাদেশকে দাপুটে এক জয় এনে দিল মিরাজ। জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সিরিজ সেরাও এই অলরাউন্ডার। মিরাজ নৈপুণ্যে টানা 6 হারের পরে ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ নিল বাংলাদেশ। সেই সাথে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের সুখস্মৃতি। সব মিলিয়ে চট্টগ্রামে সিলেটের যে পরাজয়, সেখান থেকে কিছুটা প্রতিশোধ নেওয়া গেলেও এই সিরিজটাও বাঁচাতে পারল টাইগাররা। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। ইনিংস ব্যবধানে জয়ের পরেও দলীয় পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে হতাশার হারে কাজ গড়ায় তুলেছেন সতীর্থদের। দলের প্রয়োজনে মিরাজের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের পক্ষে নন তিনি। স্পিন বান্ধব পিচ ছাড়া স্পিনারদের নির্বিষ বোলিং নিয়েও দুশ্চিন্তার কিছু দেখছেন না শান্ত। 1.5 বছর আর টানা 6 টেস্ট পর ঘরের মাঠে জয়ের দেখা। দিনটা স্বস্তির। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই জয়ের নায়ক মিরাজের সঙ্গী অধিনায়ক শান্ত। তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথে এমন জয়ে খুব একটা কি উদযাপনের সুযোগ আছে? টাইগার অধিনায়ক নিজেও জানালেন সন্তুষ্ট নন তিনি। খুব বেশি খুশি না। যদি আপনি 2 ম্যাচের কথা বলেন, এর থেকে আর একটু ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। মানে সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটা একদমই ভালো ক্রিকেট খেলিনি, পরের ম্যাচটা ভালোভাবে কামব্যাক করেছি। মিরাজময় চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে 2000 রান পূরণ করেছেন মিরাজ। 7 নম্বরে নেমে এর আগেও বাংলাদেশকে অনেকবার বাঁচিয়েছেন। তবে মিরাজের ব্যাটিং অর্ডারে উন্নতির পক্ষে নন অধিনায়ক। মিরাজ নিজেও জানেন তার দায়িত্বটা কি দলের জন্য। আরেকটু উপরে বলতে আপনি যতটুকু বুঝাচ্ছেন হয়তো 4-5 এরকম হতে পারে, বাট দেখেন ওর বোলিংটা খুব ইম্পর্টেন্ট। ও সেটা নিজেও জানে। ওই বোলিংয়েও ওটা নিয়ে সব থেকে বেশি কাজও করে। সো একটা বোলিং এরকম একটা রেসপন্সিবিলিটিস নেওয়ার পরে আবার 4-5-এ ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, স্পেশালি এই ফরম্যাটে। কারণ অনেক পরিশ্রমের ব্যাপার এবং চিন্তাভাবনারও ব্যাপার থাকে, নিজেকে একটু সময় দেওয়ারও ব্যাপার থাকে। সো আমার কাছে মনে হয় যে যেই পজিশনটাতেও ব্যাটিং করছে 6 এবং 7-এ, কন্ডিশন সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আসলে তো নামে। আমার মনে হয় যে খুব ভালো জায়গায় ব্যাটিং করছে, যেটা কিনা আমাদের টিমকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করছে। যেহেতু টিম ম্যানেজমেন্ট সবাই আমার প্রতি ব্যাটিংয়ের আস্থাটা রাখে, আর এর জন্য আমার কাছেও মনে হয় যে আমার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে আমাদের এই রেসপন্সিবিলিটিটা আমাদের ভালো মতন নেওয়া উচিত এবং সবসময় পারফর্ম করা উচিত। এবং অনেক সময় হবে, অনেক সময় হবে না, বাট প্রসেসটা যেন ঠিক থাকে। স্পিনিং উইকেট না হলে বাংলাদেশি স্পিনারদের খুব একটা সুবিধা করতে দেখা যাচ্ছে না সম্প্রতি। চট্টগ্রামে তাইজুল মিরাজের কৃতিত্ব তাই কতটুকু স্বস্তির? টাইগার অধিনায়ক অবশ্য চিন্তার কিছু দেখছেন না। লাস্ট 10-15 বছর সবসময় কিন্তু স্পিনাররাই ভালো করে আসছে। সো আসলে তাদের উপরে বাড়তি কোনো প্রেশার আমি দিতে চাই না, কারণ তারা কনসিস্টেন্টলি ভালোই করে সব সময়। আপনি যেটা দেখেন যে পেস বোলাররা এখন ভালো করাতে স্পিনারদের উপরে একটু প্রেশারটা কমেছে। সো আমি স্পিনারদেরকে নিয়ে একদমই চিন্তিত না এবং তারা কনসিস্টেন্টলি ভালোই করছে। জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কা মিশন টেস্টে এর মাঝে টাইগারদের সূচি নেই আর কোনো। শান্তর কণ্ঠে প্রত্যাশার সুর। চলতি বছরে সাদা পোশাকে দেখাতে চান নতুন রূপ। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। 25 ও 27 মে ফয়সালাবাদে হবে প্রথম 2 ম্যাচ। বাকি 3 ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। 30 মে তৃতীয় টি-20 ও 1 ও 3 জুন হবে বাকি 2 ম্যাচ। এফটিপিতে পূর্ব নির্ধারিত
3 ওয়ানডে ও 3টি টি-20-র পরিবর্তে আসন্ন টি-20 বিশ্বকাপের বিবেচনায় 2 বোর্ড সমঝোতা করে 5টি টি-20 ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়। সেই সিরিজের সূচি চূড়ান্ত করল ক্রিকেট বোর্ড। 17 বছর পর ফয়সালাবাদে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ 2008 সালে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতে। এই ম্যাচের পর বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 32 বছর পর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ভোট গ্রহণ আগামী 31 জুলাই, তফসিল ঘোষণা করলেন উপাচার্য। যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সব সময়, না রাখা আত্মঘাতী। সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। এবং করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে সরকারের উচিত ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, বললেন নাহিদ। আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা এনসিপি নেতাদের। এ ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।